আজকে আদাব ভাই, আলোচনা শুরু আদাব। করতে চাই শেখ হাসিনাকে দিয়ে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার যে ঘোষণা, এই দেশে আসার ঘোষণার সাথে নিশ্চয়ই দেশি বিদেশি আন্তর্জাতিক প্রেক্ষাপটের একটা সংযোগ রয়েছে। ভারত, বাংলাদেশ, আমেরিকা, চায়না এসবের একটা যোগসূত্র নিশ্চয়ই রয়েছে। আমাদের দেশে অনেকে মনে করেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সমন্বয় ছাড়া ওনার দেশে ফেরা সম্ভব কিনা এই প্রশ্ন আছে। সবশেষ তাদের দিক থেকে প্রস্তুতির কি ধরনের খবর আছে, কিরকম প্রস্তুতি চলছে বলে আপনার কাছে খোঁজ আছে, এবং এই আশাটা কি এখনো সেই ডিসেম্বরে আসার প্ল্যানে আছে কিনা, নাকি কোনো ধরনের কোনো পরিবর্তন এসছে? আমি এই দিয়ে আজকে আলাপ শুরু করতে চাই। মিস্টার সুবীর ভৌমিক, তিনি আসেন। ভাই, আমি যেটা প্রথমেই বলবো যে শেখ হাসিনা বলেছেন ঠিকই যে আমি ডিসেম্বরে ঢুকবো, ডিসেম্বরের মধ্যে ঢুকবো। উনি বিভিন্ন সময় অনেকগুলি ইন্টারভিউতে এর মধ্যে দিয়েছেন। আমি লক্ষ্য করলাম যে উনি কোনো কোনো জায়গায় বলেছেন সে মানে ডিসেম্বরের মধ্যে ঢুকবো, কোনো কোনো জায়গায় বলেছে আমি ডিসেম্বরে ঢুকবো, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস ইত্যাদি। আমি যারা ওনার সাথে যোগাযোগ রাখছে ভারতীয় কর্মকর্তারা, তাদের কাছে যা শুনলাম যে উনি পারলে অগাস্ট মাসেই ঢুকে যেতেন, কিন্তু সবাই ওনাকে বুঝিয়েছে, ওনার দলের নেতারাও এবং আমাদের যেসব লোকজনের সাথে ওনার যোগাযোগ আছে ভারতবর্ষে, তো ওনার মানে ওনাকে বহিঞ্জি বলে সম্মান করার লোকের অভাব নেই এবং ওনার সাথে অনেকের যোগাযোগ আছে। তারা সবাই যে সরকারের সাথে যুক্ত তা না, এদের অনেকের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক। উনি এদের কথা শোনেন টোনেন। এর মধ্যে অনেক বাঙালি আছে, আবার সবাই বাঙালি নয়, এরকমও রয়েছে। এরা ওনাকে বলেছে যে প্রস্তুতি ছাড়া তুমি ঢুকবে না, মানে একটা ওয়েল প্ল্যান্ড ব্যাপার না দর করিয়ে হুটপাট করে এইভাবে যদি ঢুকে যাও, তোমাকে জেলে নিয়ে যায়, হঠাৎ করে ফাঁসি টাসি দিয়ে দেয় কিছু একটা। কেন, উনি তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফিরছেন এবং উনি অ্যাপিলও করতে পারেননি বা করেননি, যে কোনো যেটাই সত্যি হোক না কেন। মানে টেকনিক্যালি তো এই জায়গাতে আইন একদিক থেকে এই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এটা ভারতবর্ষের কোনো দল কেউই চায় না যে শেখ হাসিনা ফিরে গিয়ে ওনার বেনাজির ভুট্টোর অবস্থা হবে। উনি নিহত হবেন হয় কোনো জঙ্গি আক্রমণে, অথবা ওনাকে জোর করে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এটা কেউ চায় না। তো সবাই ওনাকে এটাই বলেছে যে বহিনজি আফসোস সমাজকে যাই, এবারে চিন্তা ভাবনা করে প্ল্যান করে যাও, তার প্রস্তুতি নিয়ে যাও। এখন এই যে আপনি মহাযজ্ঞের কথা বলছেন, যে অনেকেই বলছে, আমি অনেকের কাছে শুনেছি এইসব বিভিন্ন লোকজন। অনেকের আবার আছে কি আওয়ামী লীগের একটা বাহাদুরি করার অনেকের ব্যাপার আছে, আমি একটু ক্রিটিক্যালি বলবো। হ্যাঁ, মানে সবাই নেত্রীকে দেখাবার একটা চেষ্টা যে আমি তার থেকে বেশি ক্ষমতাবান, আমি অনেক ভালো করে কিছু করতে পারবো। তো এগুলি করতে গিয়ে বিশেষ করে এই লন্ডন টন্ডনে আছে এরকম অনেক লোকজন, যে আমরা মানে 200 সাংবাদিক নিয়ে, হ্যাঁ 20টা বিমান নিয়ে ঢুকবো ইত্যাদি, এইসব কথা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। আমার এখানে দুটো প্রশ্ন আছে। সাংবাদিক শেখ হাসিনা ঢুকতে পারেন, কি ওনার দলের নেতারা ঢুকতে পারেন, তারা দল ঢোকার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবে, তারপরে কি হবে আল্লাহ জানে। কিন্তু এই সাংবাদিকরা, আমি ধরুন দীর্ঘ 17 বছর বিবিসি, 2-3 বছর রয়টারে কাজ করেছি, প্রায় 20 বছর আন্তর্জাতিক মিডিয়া, তার আগে কলকাতার আনন্দবাজার, আমার প্রায় 35-40 বছর সাংবাদিকতার অভিজ্ঞতা। কোন সাংবাদিকতা মানে সাথে যুক্ত কোন মিডিয়া হাউস তার সাংবাদিক ভিসা ছাড়া ওখানে হুটপাট করে ঢুকে যাবে, এটা তো অ্যালাউ করবে না। তো ভিসা এই জায়গাটা ক্রুশিয়াল, যে শেখ হাসিনা অনেক মিডিয়া নিয়ে ঢুকবে, এটা যদি তার নেতারা পরিকল্পনা করে থাকে। আর সব থেকে বেশি প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হুঙ্কার দিয়ে থাকে আমরা 200 মিডিয়া পার্সনের। তুমি, আমার প্রশ্ন হচ্ছে যে 200 মিডিয়া পার্সনকে ভিসা পাবে? তাদেরকে ভিসা দেবে বাংলাদেশ সরকার? যেই মুহূর্তে তারা দেখবে যে ওইরকম সময়, যে সময় শেখ হাসিনা ঢোকার কথা বলছেন, অঙ্গীকার করছেন, সেই সময়ে বিভিন্ন সাংবাদিক যেই মুহূর্তে, সে ভারতীয় বলেন, ইন্টারন্যাশনাল মিডিয়ার বলেন, এই যারা এফসিসি তে ওনাকে প্রেস কনফারেন্স ছিল, অনেক ফরেন মিডিয়ার লোকজন ছিল, প্রায় 200 ফরেন মিডিয়া ছিল। দিল্লি ইজ দ্য বেস্ট। সাউথ এশিয়াতে যেসব ফরেন মিডিয়া একজন লোক রাখলেও সে দিল্লিতে লোক রাখে। বাংলাদেশ ফিঙ্গার পার্ট টাইমার দিয়ে ম্যানেজ করে মোস্টলি। বিবিসির ফুল সেট আপ ছিল, কেন বিবিসির বাংলা সার্ভিস ইত্যাদি অনেক ব্যাপার আছে। যাই হোক,
এই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ছোট বোন, ওকে বাহিন টাইন বলি, আমার বোনের তো অভাব নেই, বাংলাদেশে বেশি, কিন্তু মানে এই ইয়ে নেহা চন্দ্রা, ও এনডিটিভির মানে সিনিয়র সাংবাদিক, কমিশন এইটা, ও শেখ হাসিনার ইন্টারভিউটা করেছিল এনডিটিভিতে, বড় ইন্টারভিউ। এরপরে শেখ হাসিনা রয়টার্স অনেককে ইন্টারভিউ দিয়েছে। ইন্ডিয়ান মিডিয়াতে সব থেকে বড় ইন্টারভিউটা নেহা করে। তো নেহা খুব লাভ আছে, আরে দাদা হাম बहन जी के साथ घुस जाएंगे। मैं बोला अरे बेवकूफ, तुम घुस जाओगे तुमको वीजा देगा? बांग्लादेश का जो दिल्ली में बैठा है, দিল্লিতে যে বসে আছে প্রেস সেক্রেটারি, সে তো এদের লোক, সে কি তোমায় ভিসা দেবে? সে যেই দেখবে এনডিটিভি নেহা চন্দ্র, আরে সেই তো শেখ হাসিনাকে इंटरव्यू করেছে। তাহলে बहन तुम्हारा तो ब्लैक लिस्ट में नाम आ चुका है। बोला अरे क्या बोलते हैं दादा, बिल्कुल तुम जाके चेक करो, तुमको वीजा नहीं देगा वो लोग, क्योंकि उसको पता है कि तुम्हारा शेख हसीना के साथ ताल्लुकात हो चुका है, মানে শেখ হাসিনার সাথে তোমার অলরেডি যোগাযোগ হয়ে গেছে, তো ওই জন্য আরো তোমার ভিসা দেবে না। ভিসা না দিলে তোমার বস অর্থাৎ এনডিটিভির যে চিফ এডিটর, সে তোমায় ঢুকতে দেবে? সে যেতে দেবে? সে বলবে আরে নেই তুমি যাকে, কেন কেউই চায় না যে তার সাংবাদিক একটা বিদেশে গিয়ে জেলে ঢুকবে। সে সাহেবদের অর্গানাইজেশনই বলেন, আর চাইনিজ সিনওয়াই বলেন, আর ইন্ডিয়ার এনডিটিভি বলেন। তো তাহলে এই 200 মিডিয়া নিয়ে প্লেনে করে ওখানে যখন যাবে, সেই 200 মিডিয়ার লোক যদি ভিসা না পেয়ে থাকে, তারা ভিসা ছাড়া যাবে? এই প্রশ্নটা আমার। যারা প্ল্যানিং করছে না, আওয়ামী লীগের সমস্যা হচ্ছে কি, অনেকে বাহাদুরি দেখার জন্য, আপাকে নেত্রীকে বোঝানোর জন্য অনেকে বড় বড় হুঙ্কার দেয়। দে ডোন্ট থিঙ্ক অফ দিস প্র্যাকটিক্যাল থিংস। আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার এডুকেশনটা তো মিলিটারি এডুকেশন, আমার এক্সপোজার মিলিটারি, তারপরে আমি সাংবাদিকতা এসেছি। সাংবাদিকতা তো বিবিসি টিবিসির মতো জায়গায়, মানে উই হ্যাভ বিন টট লজিস্টিক্স প্ল্যানিং। আগে তুমি একটা জায়গায় গিয়ে কাভারেজ করবে, সে জায়গায় কি করে ঢুকবে, কি করে ওখানে থাকবে, সেটা প্ল্যান আগে করো, তারপরে স্টোরি। তো এইখানে এই 200 লোক যদি ভিসা না পায়, ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএনএন, ব্লা ব্লা, এনিবডি, কেন ওই সময় ভিসা দেবে না? আমি জানি এরা চাইবে না যে 200 সাংবাদিক শেখ হাসিনার সাথে, তো 200 আইনজীবী ওনার সাথে 100 আইনজীবী যাবে। এগুলি ঘোষণা করা সোজা, এই লোকগুলি ভিসা পাবে? ভিসা না পেলে কোন আইনজীবী গিয়ে বাংলাদেশের জেলে ঢুকবে বলুন তো, বিদেশি আইনজীবী? দিস আর প্র্যাকটিক্যাল থিং। আচ্ছা, ওনার যারা নেতারা যাবে, আমাকে একজন ভারতীয় গোয়েন্দা বিভাগের খুব সিনিয়র লোক সাম্প্রতিক বাংলাদেশে ঘুরে এসছে, তিনি আমাকে বলেছেন যে बहन जी बोल रहा है 1000 आदमी लेके चला जाएगा, সব সিনিয়র নেতাদের নিয়ে উনি যাবেন। তো এটা কি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর একটা আন্দোলন, না এটা গান্ধীজির জেল ভরা আন্দোলন হচ্ছে? বহন জি কি সব নিজের সিনিয়র লিডার নিয়ে সহা করে সোজা জেলে ঢুকে যাবেন? তো তাহলে এটা লাভ কি? তাহলে আওয়ামী লীগ আন্দোলন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কে পরিচালনা করবে? ইতিমধ্যে অনেক সিনিয়র লিডার জেলে আছে, তাদের অনেকের অবস্থা কিরকম তাও আমরা জানি। আবু ভাই টাবু ভাইয়ের মতো লোকজন জেলে আছে, যাদের প্রচুর বয়স। এত আজকের লোক না, 71-এর সব এক একজন মানে বিরাট ফিগার। আমির হোসেন, আবু টাবু, এই টাইপের লোকজন যারা পুরোনোদের মধ্যে তো আবু ভাইয়ের কথাই প্রথম আসে, কারণ সুরঞ্জিত দাও নেই, তোফাইল সাহেবও চলে গেলেন, হ্যাঁ, রাজ্জাক ভাইও চলে গেছেন আগেই। তো যাই হোক, আর আগের যারা তারা তো সব আগেই নিহত হয়েছেন, 4 নেতাটা। তো যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছি যে এখন বাকি যারা 2-4 জন 5 জন সিনিয়র লিডার এখানে বসে আছে, এই নানক ভাইদের মতো, জাহাঙ্গীর কবির নানক, এরা সবাই যদি ওনার সাথে যারা গিয়ে জেলে ঢোকে, কি মানে মহাভারত হাসিল করবেন শেখ হাসিনা, সেটা তো আমি বুঝতে পারছি না। হোয়াট ইজ দ্য রিয়েল প্ল্যান? এবং এটা আমাদেরও অনেক লোকজন যথেষ্ট কনফিউজড যে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এই যে লোকজন যাবে, হ্যাঁ, এটা একটা অনেকের ধারণা হতে পারে যে উনি ওখানে নামলে দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে খুব ক্ষোভ আছে, একটা গণবিস্ফোরণ হয়ে যেতে পারে। দেখুন ভাই, গণবিস্ফোরণ, মানুষের যতই রাগ থাক, যাই থাক, গোসা থাক, এটা সংগঠনের একটা ব্যাপার আছে, নেতৃত্বের একটা ব্যাপার আছে, যেটাকে আমি বলবো এক কথায় ইংরেজিতে বলতে গেলে, বাংলা সমতুল্য শব্দ খুঁজতে আমার একটু চিন্তা করতে হবে, মেকানিক্স অফ মোবিলাইজেশন। এই যে রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য যে প্রস্তুতি, প্রাক প্রস্তুতি, এই ব্যাপারটা কতটা কি চিন্তা ভাবনা করে সঠিকভাবে কোন রকম
মানে প্ল্যান, কোন রকম নির্দিষ্ট চিন্তা ভাবনা কি করা হয়েছে, নাকি আমি গেলাম জেলে ঢুকে গেলাম, কোনো কাজ হবে এতে? শহীদ হওয়ার জন্য যদি কেউ অতি উৎসাহী হয়ে থাকে, শহীদ হতে পারে, শহীদ হয়ে কি হাসিল হচ্ছে সেটা একটা দেখার বিষয়। আমার বাংলার মানে অগ্নিযুগের আন্দোলনে প্রচুর লোক শহীদ হয়েছে, আপনারা জানেন। ইভেন রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল বিনয় বাদল দীনেশ, আজকে যাদের নামে বিবিডি বা। কিন্তু এসব করে দেশ থেকে তো সাহেবকে তাড়ানো যায়নি। সাহেব কখন গেছে? যখন সুভাষ বোস একটা সংগঠন করেছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কাদের নিয়ে করেছে? যারা ভারতীয় সৈনিক জাপানিদের হাতে যুদ্ধবন্দী হয়েছে, জার্মানদের হাতে যুদ্ধবন্দী, এদের নিয়ে আইএনএ গঠন করেছে। যারা সোলজার, যাদের কোনো ট্রেনিং এর দরকার নেই, তারা যুদ্ধ করতে জানে, এবং তাদের নিয়ে আক্রমণ করেছে। এতে করে উনি যুদ্ধে জয়ী না হলেও এই ভারতের যে সেনাবাহিনী, দি ইন্ডিয়ান আর্মি, এটা দিয়ে সাহেবরা সারা পৃথিবী শাসন করেছে, শুধু ভারত নয়। ফ্রম জামাইকা টু মালয়েশিয়া, অল ব্রিটিশ কলোনি, দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ওয়াজ দেয়ার মেইন ফ্যাক্টর, যেটা দিয়ে এই আর্মিতে যখন বিদ্রোহ হচ্ছে এবং এই আইএনএ, তখন তারা বুঝলো এই দেশ থেকে যাওয়ার সময় হচ্ছে। কেন? যে যাদের দিয়ে ওরা এই দেশ শাসন, সাহেব অফিসার কটা ছিল মশাই? 500, 600, এর বেশি তো না। তো এই ইন্ডিয়ান সোলজারদের দিয়ে যে আর্মি গঠিত, সেই আর্মিতে বিদ্রোহ হয়েছে। আর এই ভারতীয় সৈনিকদের বিশ্বাস করা যায় না। সুভাষ বোস এই কাজটা করেছে এবং সাহেবরা তখন তারপরে কি এর জের ধরে নৌ বিদ্রোহ হলো, ভারতীয় নাবিকরা বিদ্রোহ করলো। হ্যাঁ, যেই মুহূর্তে আইএনএ ট্রায়াল হলো, এবং আইএনএ ট্রায়ালে সাহেবরা তো জেনারেলি খুব চালাক, কিন্তু এটা একটা বোকার মতো কাজ করেছিল। যে 3 আইএনএ কমান্ডারকে ওরা জেলে মানে রেড ফোর্টে বিচারের জন্য তুলেছিল, দ্য ফেমাস রেড ফোর্ট ট্রায়াল, একজন হিন্দু, একজন মুসলমান, একজন শিখ। গুরবক্স সিং ধিলোন শিখ, প্রেম সাইগাল হিন্দু, শাহনওয়াজ খান মুসলমান। একবারে সব শ্রেণীর মধ্যে একটা বিদ্রোহ ছড়িয়ে পড়লো, বোম্বে, কলকাতা, সবখানে গোলমাল। তারপরে নৌ বিদ্রোহ। সাহেবরা দেখলো টাইম ইজ আপ। সাহেবরা, ব্রিটিশরা তো আমেরিকানদের মতো ছাগল না যে মারামারি করে লেজে গোবরে হবে তারপরে আমি ভিয়েতনাম থেকে পালাচ্ছি। দ্য লাস্ট হেলিকপ্টার পাই পাই করে আমেরিকান কর্নেল মেজররা ছুটছে টু ক্যাচ দ্য লাস্ট হেলিকপ্টার। দিস ইজ দ্য ডিফাইনিং ইমেজ অফ আমেরিকান উইথড্রল। খুব মাসেল নিয়ে, মাসেল টাসেল ফ্লেক্সিং করে প্রথম ঢোকে, তারপরে দিয়ে যে ভিয়েতনাম থেকে, আফগানিস্তান থেকে, ইরাক থেকে পালিয়েছে, এখন ইরান থেকেও দেখবেন ইরান টিরান করো। আমেরিকানদের মতো এইভাবে তো গোলমালের মধ্যে জড়িয়ে লেজে গোবরে করে না ব্রিটিশরা টাইম মতো বেরিয়ে। আমার প্রশ্ন হচ্ছে এটা যে সুভাষ বোস অলসো রেজড অ্যান আর্মি, একটা প্ল্যান নিয়ে, একটা যুদ্ধ করেছে, একটা প্ল্যান নিয়ে। এখানে আজকে শেখ হাসিনা, এটা আমি জানি, আমি একবারে নিশ্চিত, কারণ আমার প্রচুর প্রচুর এতিম মানুষের সাথে যোগাযোগ বাংলাদেশে। এরা ক্ষেপে আছে, এরা প্রচন্ড ক্ষেপে আছে। গ্যাস নেই, এই নেই, ওই নেই, মানে শুধু নাই নাই। হ্যাঁ, 120 টাকা 30 টাকা মানে লেবুর হালি, মানে 4টা লেবু, ভয়াবহ ব্যাপার। তো এইগুলি নিয়ে মানুষ ক্ষেপে আছে। কিন্তু মানুষকে জড়ো করা, আন্দোলন সংগঠিত করা, এই যে মেকানিক্স অফ মোবিলাইজেশন যেটা বলছি, এটা হাউ টু বি ওয়ার্কড আউট, এটা নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক লোকজন করেছে কিনা। আমার এখানে কিছুক্ষণ আগে ছাগল নাইয়ার এক বড় নেতা এসে বসেছিল। সে বলছে সেদিন শেখ সেলিমের বাড়িতে বিরাট বৈঠক হয়েছে, লোকজন আকাশ কুসুম বড় বড় অনেক কথা বলছে। এই লোক এই প্রশ্ন করেছে, এখানে তৃণমূল স্তরের নেতা, যে ওইখানে কি আমরা কি করুম, কেমনে কি করুম, আন্দোলনটা করুম, যে আগের থেকে গিয়ে কোনখানে জায়গা নিব, কেমনে। কেন এরা মেটিকুলাস ডিজাইনের যে মুভমেন্ট, ইউনুস সাহেব যেটাকে বলেছেন, এগুলো অনেকদিন ধরে প্ল্যানিং হয়েছে। এবং আওয়ামী লীগের সরকার ঘুমিয়েছিল, আওয়ামী লীগের আমলে যে গোয়েন্দা ব্যবস্থা বাংলাদেশের, তারাও ঘুমিয়েছিল, তারা কেউ কিছু জানতো না। এরা আস্তে ধীরে সবটা হবে। আর এখানে জানান দিয়ে হুম হাম করে মহাযজ্ঞ করতে যাচ্ছে। তো মহাযজ্ঞ করতে গিয়ে মানে আগের থেকে আপনি মানে অপোনেন্টকে অ্যালার্ট করছেন। আপনার যে সরকার ওখানে আছে বা যারা অন্য আওয়ামী বিরোধী শক্তিরা আছে, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ হুম হাম করে দেশে ঢুকছে। এইবার দেখবেন সবাই, যাদের নিজেদের মধ্যে এনসিপি, জামাত, এনসিপির সাথে বিএনপি অনেক গন্ডগোল, কিন্তু এখন সব এক হয়ে যাবে, সব এক হয়ে যাবে, যে এরা আসতেছে, এদের আটকাও, নাইলে ভেজাল আছে। তো এই জায়গাতে অনেক প্রশ্ন কিন্তু আছে। এই মহাযজ্ঞ যেটা বলছেন, এটা হতে পারে এই বিরাট প্ল্যান, অনেকে অনেক কথা বলছেন, আমি জানি। ওই
কি নাম সিলেটের যে ছিলেন মেয়র সাহেব ছিলেন আনোয়ার চৌধুরী, আমরা 20টা বিমান নিয়ে আমরা এখান থেকে রওনা। হুঙ্কার দেওয়া খুব সোজা মশাই, কিন্তু অন গ্রাউন্ড আমি মিলিটারি এক্সপোজার আমার আছে তো, ওই যত প্ল্যানিং এ আপনি করেন, আপনার যদি লজিস্টিক্স ভুলভাল হয়, যে উদার মে ফৌজ জায়গা খানা কেসে পৌঁছেগা, ওইটা যদি ওয়ার্কআউট না করে থাকেন বিপদ আছে, আপনি যুদ্ধ হেরে। তাই জন্য আই নো আওয়ামী লীগ ওয়ান্টস টু ডু সামথিং বিগ, আওয়ামী লীগ একটা বিরাট কিছু করতে চাইছে বড় স্কেলে, তার জন্য কতটা প্ল্যানিং হয়েছে সঠিকভাবে, এবং দেশে ভেতরে যারা রয়েছে আওয়ামী লীগের একটা বিরাট সংখ্যক লোক রয়েছে, বাইরে আর কজন আছে। তো এইটা এই দেশের ভেতরে দেশের বাইরে জেলের মধ্যে যারা আছে, এই সব মিলিয়ে ব্যাপারটা দাঁড় করাতে হবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট অর্গানাইজেশনাল চ্যালেঞ্জ, আমি এইটুকু বুঝতে, মানে সাংগঠনিক দিক থেকে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আওয়ামী লীগ অবশ্য ইতিপূর্বে অনেক কিছু ঘটিয়েছে, খুব বেকায়দা অবস্থা থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, সেগুলি আমরা জানি। কিন্তু এই ধরনের অত্যাচার নিপীড়নের শিকার এর আগে আওয়ামী লীগ হয়েছে, এমনকি জিয়া এরশাদের সময়, আমার মনে হয় না সেটা সত্যি। এই ইউনূসের আমলে যেভাবে বাংলাদেশ একটা প্রতিহিংসার রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং যেভাবে একেবারে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে এগিয়েছে, এবং এখনো তো আওয়ামী লীগ ব্যান ইত্যাদি, মানে এখন আপনি চিন্তা করে দেখুন ভাই, আওয়ামী লীগ ব্যান, আপনি আওয়ামী লীগের মেম্বার হলেই তো আপনি গ্রেপ্তার হতে পারেন। আপনি যে একটা রাস্তায় গিয়ে গন্ডগোল করলেন তার জন্য গ্রেপ্তার হচ্ছেন তা তো না। বিকজ ইউ বিলং টু অ্যান আনলফুল অর্গানাইজেশন ইউ ক্যান বি অ্যারেস্টেড। এটা ভারতেও যেসব গেরিলা গোষ্ঠী আছে, এই যে আলফা টালফা, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, তার আন্ডারে আপনি আলফা যদি বন্দুকে কাউকে গুলিও না করে, ইউ আর আলফা, ইউ উইল বি অ্যারেস্টেড, ইউ ক্যান বি অ্যারেস্টেড। সেম উইথ আওয়ামী লীগ, নয় ইটস আ ব্যান্ড অর্গানাইজেশন। ফলে এই জায়গাতে, আর আমি জানি যে বঙ্গবন্ধু হত্যার পরেও আওয়ামী লীগকে ব্যান হয়েছিল, জিয়া সাহেব এর আমলে আওয়ামী লীগকে ধর পাকড় সবই বুঝলাম, কিন্তু তখনও আওয়ামী লীগ তো ব্যান হয়নি। কিছু আওয়ামী লীগের লোক দেশ ছেড়ে পালিয়ে ভারতে, যেমন কাদের সিদ্দিকী টিদ্দিকির মতো লোকজন যারা বীর মুক্তিযোদ্ধা, তারাই পারে এসেছিলেন, কিন্তু অনেকেই দেশে ছিলেন, এবং দেশে তারা মুক্তিযোদ্ধা বলেই তাকে জেলে ঢোকানো হবে, তাকে গলায় জুতোর মালা পরানো, এই পরিস্থিতি হয়। ইউনূস যেটা করেছে, মুক্তিযুদ্ধের নাম ও নিশান, শুধু আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের নাম নিশান ঐতিহ্য সব মুছে ফেলার জন্য যা করা লাগে, হোয়াট এভার ইট টেকস, হি হ্যাজ ডান। হি ইজ দ্য এনিমি অফ দ্য বেঙ্গলি পিপুল, হি হ্যাজ টু। আজকে সে ওখানে রাষ্ট্রপতি হওয়ার জন্য ওত পেতে বসেছিল, যে কোনো কারণই হোক, তারেক সাহেব বুদ্ধিমানের কাজ করেছেন, আর ভদ্রলোককে রাষ্ট্রপতি করেছেন, আর চোরকে রাষ্ট্রপতি করেন। ইউনূস ইজ এ থিফ এবং ইজ এ ফ্রড। আমি দায়িত্ব নিয়ে বলছি, কে হরিদাস পাল, ডক্টর ইউনূসের সারা ভ্যান্ডের বেল্ট, এখন হরিদাস পাল ইউনিভার্সিটি, আরে মশা আমরা অক্সফোর্ড টক্সফোর্ড গেছি, এসব ভ্যান্ডের বেল্ট 5 টাকা দিয়ে জমা দেয়। তো যাই হোক, এই যে অবস্থাটা করেছে দেশের মধ্যে, এবং প্রতিহিংসার রাজ্য, আজকে আপনি জানেন যে চাঁদপুরে কি হয়েছে, আপনি নিশ্চয়ই খবর রাখেন, যে একদম পুরো ফ্যামিলি স্বর্ণ ব্যবসায়ী হাওয়া, কি হলো আপনার রংপুরে। তো আইন শৃঙ্খলা বলতে দেশে কিছু নেই। হ্যাঁ, মানে মোটামুটি অবস্থাটা হচ্ছে, আমি খুব আমার কাঁচা কুমিল্লার ভাষায় বলি, সে মাঝি আছে, যাত্রীও আছে, নৌকাও আছে, বৈঠাটা পানিতে পড়ে গেছে। তো এই নৌকা এখন ভাসতে ভাসতে কোন দিকে যায় আল্লাহ জানে। দিস ইজ দ্য কন্ডিশন অফ বাংলাদেশ, তাই তো? এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আপনার তারেক সাহেব, মানে বেছে বেছে যত সব উল্টো পাল্টা লোক উনি নিয়ে সরকার করছেন, উনি নিজেও, যাই হোক আমি মন্তব্য করতে চাই, হুমায়ুন কবির, মানে হিজ ফরেন মিনিস্টার ইজ এ ইউএস ন্যাশনাল, নাম্বার 2 ম্যান ডেপুটি ফরেন মিনিস্টার ইজ এ ব্রিটিশ ন্যাশনাল। এরা বাংলাদেশের স্বার্থ দেখবে না সাহেবদের স্বার্থ দেখবে? আপনি বলুন তো, আপনি কিছু বলতে চাইছেন মনে হয়? হ্যাঁ বলুন, সরি। একটু যোগ করি, আমাদের আরেকটা সাবজেক্ট, ওটা রিলেট করবে আপনার এখনকার কথার সঙ্গে, যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার ভারত সফরের যে কথাবার্তাগুলো রয়েছে আর কি, সেই প্রেক্ষাপটে দেখলাম বিনা সিকরি সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে, উনি আজকে খুব আফসোস করে বললেন যে ভারতকে যেভাবে অপমান করা হয়েছে, এটা অনেক দূর গড়িয়ে গেছে। উনি কি বলতে চেয়েছেন আসলে? না, বিনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, উনিও আমাদের বয়েনজি সিনিয়র মানুষ, আমাকে খুবই পছন্দ করেন। উনি যখন থেকে রাষ্ট্রদূত তখন থেকে আমার সাথে সম্পর্ক, এবং বাংলাদেশ নিয়ে উনি কিছু লিখলে বা কোথাও কোনো বক্তব্য রাখতে গেলে তার আগে
আমার সাথে খুব কম করে ঘন্টাখানেক টেলিফোনে আলোচনা করেন। বিনা সিকরির মোটামুটি এখনো একটা চেষ্টা আছে, উনি আমাদের অনেক অন্য অ্যাম্বাসেডার, তো আমি যখন ওখানে ছিলাম ওইভাবে না, উনি লেটেস্টটা খবর নেওয়ার চেষ্টা করেন। তো উনি যেটা বলছেন, উনি আর উনি কিন্তু বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী, তারেক রহমান যখন ফুল ফর্মে হাওয়া ভবন করছেন সেই সময় কিন্তু উনি আমাদের রাষ্ট্রদূত ছিলেন। ওই সময় কিন্তু তারেক রহমান তখন কিচ্ছু না, হি ওয়াজ নাথিং ইন দ্য পার্টি, ওয়াজ নাথিং ইন গভর্নমেন্ট, কিন্তু তাকে খুব সমাদর করে দিল্লিতে আনা হয়েছিল। তারপরে রেজাল্টে কি হয়েছিল, এই হাওয়া ভবন, এই তারেক রহমান তার সাঙ্গপাঙ্গ লুৎফুজ্জামান বাবর টাবররা, হ্যাঁ, যারা অত্যন্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত, তারা কিন্তু এই 10 ট্রাক অস্ত্র আনার প্ল্যান করেছে। সেটা কেন ধরা খাইছে ওইটা আমি আপনাকে পরে, ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। আমাদের একটা অপারেশন ছিল, যাই হোক, একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, বাট এনিওয়ে পয়েন্ট ইজ, যাকে এনে এত খাতির টাতির করালো, তারপরে সে হাওয়া ভবনে বসে এইসব চক্রান্ত করছে যে এই অস্ত্র আসবে বাংলাদেশের জিহাদিদের জন্য এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী আলফার জন্য। এইবারও তারেক সাহেবের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক করা, মানে যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে আসে যে ভারত সব বাংলাদেশে এক ঝুড়িতে ডিম রাখে, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া ভারত কাউকে চেনে না, রং। যেমন বাজপেয়ী সরকার বেগম জিয়ার সরকারের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, হ্যাঁ, এই 10 ট্রাক অস্ত্র এসে ভারতের ঘুম ভেঙেছে যে ভারতের সত্যি আওয়ামী লীগের বাইরে এতে কোনো বন্ধু নেই। আমি এই কথাটা সবসময় বলি, দিল্লির আমার অনেকে শর্মাজি ভারমাজি এরা নেই নেই নেই, এক বাস্কেট মে সব আন্ডা রাখনা ঠিক নেই, আরে ভাই বাংলাদেশ মে একই বাস্কেট হয়, আওয়ামী লীগের বাইরে আমার কোনো বন্ধু নেই, এটা আমি জানি। এগুলি এখন দিল্লির লোকজন নানা রকম কথা বলে, এরা বাংলাদেশ কেউ বোঝেনি। শেখ হাসিনা, খালেদা জিয়া, এরপরে আরেকটা নেতা নেত্রীর নাম বলতে পারলেন, দেখবেন না হওয়া। তো বিনা স্বীকৃতি না, বিনা স্বীকৃতি যথেষ্ট খোঁজ খবর এখনো রাখেন, ওনার একটা চেষ্টা। বিনা স্বীকৃতি যেটা বলেছেন, আমি সর্বান্তকরণে ওনার বক্তব্য সমর্থন করি। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে, কেন জানেন ভাই, এখানে যদি তারেক রহমান প্রথমেই বলে দিত না, আই উইল নট গো টু ইন্ডিয়া নাও, নো প্রবলেম, উনি ভারতকে ল্যাজে খেলিয়েছেন। ল্যাজে খেলানো বোঝেন তো, যে এই যাচ্ছি যাবো, তবে এই বাট এই এই কন্ডিশন। আর শেখ হাসিনা বক্তব্য রেখেছেন, প্রেস কনফারেন্স করেছেন, এটা তো ভারত সরকারের কোনো ব্যাপার না। ইট ওয়াজ অর্গানাইজড বাই দ্য ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেখানে প্র্যাকটিক্যালি ভারতীয় সদস্যের সংখ্যা 20%-এরও কম, 20% ম্যাক্সিমাম, সবই তো ফরেন জার্নালিস্ট। তারা ভারত সরকারকে বলেছে ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। শেখ হাসিনা ইজ এ বিগ স্টোরি, শি ইজ গোয়িং ব্যাক টু বাংলাদেশ। আমরা ওনার সাথে কথা বলতে চাই, কেন উনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কজনকে ইন্টারভিউ দেবে, সো উই ওয়ান্ট হার টু অ্যাড্রেস এ প্রেস কনফারেন্স। সেটা ভারত সরকার মেনে নিয়ে এটা করেছে, এটা ভারত সরকারের কোনো ব্যাপার ছিল না। কিন্তু এটাকে ইস্যু করে যে হবে এই খলিল সাহেব, সালাউদ্দিন সাহেবরা সব, না তাহলে তারেক সাহেব ভারত যাবে না, ভারত এই করছে, তো যাবে না পরিষ্কার প্রথমে বলে দাও, ডোন্ট কাম। তুমি কি আমার জামাই নাকি, আমার দুলাভাই নাকি, স্যার আসবে না তো আসবে না, বাট ফেস দ্য কনসিকুয়েন্সেস, ফেস দ্য কনসিকুয়েন্সেস। তারপর এসে বলবে হাত কষলে আমার ডিজেল লাগে মিয়া, আমার বিদ্যুৎ লাগে মিয়া, তখন ভালো করে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হবে, বলা হবে এক মাস গ্রিড মেনটেনেন্স হোগা ভাই, কই বিজলি নেই। আমি তো আমার ভাই বোনদের সাথে ফোনে যখন কথা বলি, খালি নাই শুনি, সে বিদ্যুৎ নাই, এই নাই, ওই নাই। এই অবস্থা তো বাংলাদেশের কোনোদিন হয় নাই। ইউনূস সাহেব নাকি বিরাট ইকোনমিস্ট, হাতির ইকোনমিস্ট, নোবেল প্রাইজ ইকোনমিক্সে পায় নাই। আর দেশটার অর্থনীতি কোন জায়গায় নিয়ে দাঁড় করে সেটা আমার থেকে আপনি বেশি বুঝলেন, বিকজ ইউ আর দেয়ার। এই জায়গাটা একটাই কথা, যে প্রবলেমে যখন পড়বো তখন হাত কষলে আমার ডিজেল লাগে, তখন জয়েন্ট সেক্রেটারিকে ইন্ডিয়াতে পাঠায় দিবা, আর এদিকে মাস্তানি যে আমি ইন্ডিয়াতে গেলাম না। শোনো, মাস্তানি যদি করো, মাস্তানি করতে বি রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস। এবং একটা জিনিস কি জানেন, ইন্ডিয়া, এটা আমি আগেও আপনার প্রোগ্রাম বা অন্য জায়গাতে সব করে, ইন্ডিয়ার নিয়মটা যে প্রথমে ইন্ডিয়া, কেন ইন্ডিয়া চাণক্যর দেশ, সাম দাম দণ্ড, প্রথমটা হচ্ছে সাম। সাম মানে কি বোঝা পড়বে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, রিকনসিলিয়েশন, যে ভাই যা হয়েছে হয়েছে, কাম লাইন পে আ যাও, বাদ করতে, কথাবার্তা বলে সমাধান। ইন্ডিয়া কিন্তু আপনি দেখবেন আমাদের এখানে এত বিদ্রোহ টিদ্রোহ, ম্যাক্সিমাম বিদ্রোহ কিন্তু টেবিলে এসে শেষ হচ্ছে, বাতচিত করকে খতম করো, এগ্রিমেন্ট করো। হ্যাঁ, ওই ফর্মুলাটা শেখ হাসিনা ফলো করছিল দেখে চিটাগাং হিল ট্র্যাক্সে প্রবলেম সলভ হয়েছে।
কিন্তু পাকিস্তান ওই ফর্মুলা ফলো করে না, কেন সব আর্মি জেনারেলদের মাস্তানি। মায়ানমার সেটা করে না, এই জন্য দেখেন দুইটাতে গৃহযুদ্ধের মধ্যে বালুচিস্তানের কি অবস্থা আপনিও জানেন, সবাই জানে। পাঠানদের খাইবার পাখতুনওয়াতে কি অবস্থা, ইভেন পাকিস্তানের কাশ্মীর আজকে বিদ্রোহ, ইন্ডিয়াতে কাশ্মীর এত গন্ডগোল ছিল, আজকে কি কোথায় কি বলে। সো এই তো আমার ওয়াইফরা সব কাশ্মীর যাবে, তো এরা ভরসা কোথার থেকে পায়? কাশ্মীরে যদি বিরাট ওই একটা পাকিস্তান টেরোরিস্ট অ্যাটাক, তো ওইখানে টেরোরিস্ট অ্যাটাক করলো, কি ধোলাই দেওয়া হয়েছে সে। এনিওয়ে দ্য থিং ইজ, শেখ হাসিনা ফলোড দ্য ইন্ডিয়ান লাইন, তাই জন্য চিটাগাং হিল ট্র্যাক্সে প্রবলেম সলভ করা সম্ভব হয়েছে। কিন্তু এই মায়ানমার, পাকিস্তান, এইসব জায়গায় এই যে জেনারেল সাহেবদের মাস্তানি যেখানে বেশি, সেখানে এইসব প্রবলেম সলভ হয় না। তো ইন্ডিয়া প্রথম কিন্তু ওই ডায়লগ করে সবকিছু শেষ করতে বিশ্বাস করে। হ্যাঁ, তারপরে একটু টাকা পয়সা, একটু সাপোর্ট, ফাইন্যান্সিয়াল দাম, তারপরে কিন্তু দণ্ড এবং ভেদ। তার মানে ধোলাই আর ওই যে চাণক্য বলে গেছিল, ভেদ সর্বোত্তম, স্প্লিট ইজ দ্য বেস্ট অফ দেম অল। আপনি দেখেন নাগা মুভমেন্ট কি, এখনো তো টেবিলে বসে আছে। আর সব থেকে বড় কথা, কয়টা গ্রুপ হয়ে গেছে দেখেন, সবগুলি মুভমেন্ট 10টা 12টা। কাশ্মীরে কয়টা তনজিম, जिहादी तंजीम भाई कितना है, 3-4 है, सब तोड़ दिया ডিভিশন। আমাদের ইন্টেলিজেন্স এগুলি তো খুব অবস্থা। তো প্রশ্নটা হচ্ছে কি এখানে জানেন, মানে এই যে তারেক রহমান যেটা করলো, এবং বিনা এটা বলতেছে, আমার বলা এক জিনিস, আমি তো গভর্নমেন্ট না, কিন্তু বিনা সিকরি গভর্নমেন্টের মধ্যে ছিলেন, বাংলাদেশের ব্যাপারে ওনাকে গভর্নমেন্ট কনসাল্ট করে, উনি জানে শুনি বলতেছেন, এটার কিন্তু সিভিয়ার রিয়াকশন হয়েছে। এবং এই রিয়াকশনে আমার যেটা খারাপ লাগে, বাংলাদেশের সাধারণ মানুষ না আমার প্রচন্ড, কারণ আমি দেখছি তো নট অনলি ইন বাংলাদেশ কি পরিমাণ পরিশ্রম করে লোকজন, হ্যাঁ, অল্প কিছু ইয়ের জন্য। ইভেন বিদেশে এই যে আরব শেখদের এখানে, মানে 12 ঘন্টা 14 ঘন্টা ওই মরুভূমির মধ্যে খাইটে পিটে কিছু টাকা, কিছু টাকা বাড়াইছে, এক কানি জমি রাখ। দিস ইজ বাংলাদেশি। তো কয়টা বিরাট শিক্ষিত লোক বাইরে গিয়ে কাজ করতেছে, ম্যাক্সিমামই তো এইসব লোক। এরা এত কষ্ট করে ইয়ে করে, এই ছাড়টা খাবে এরা, প্যাচে পড়বে এরা। ডিজেল না থাকলে, বিদ্যুৎ না থাকলে, এখান থেকে জিনিসপত্র না গেলে, জিনিসের দাম বাড়লে, খাওয়া দাওয়ার জিনিসের দাম বাড়লে কষ্টতে পড়বে এরা, কমন পিপল। তারেক বাবু সাহেবের তো কিছু হবে না, ওদের ঘরে তো কিছু অসুবিধা নেই, টাকা পয়সার অভাব নাই। তো এই দিস ইজ দ্য ট্র্যাজেডি, যে বদমাইশিটা করবে এরা ইন্ডিয়ার সাথে একটা অ্যান্টি ইন্ডিয়ান বাহাদুরি, নিজেদের কেরামতি দেখানোর জন্য, যেখানে এভরিওয়্যার দে আর ফেলিং। ছাড়টা খাবে সাধারণ মানুষ বাংলাদেশে। তবে একটা জিনিস কিন্তু এদের মনে রাখতে হবে, জাতিটা বাঙালি, বেশি দিন বুজরুকি দিয়ে কিন্তু আপনি রাখতে পারবেন না। এরা কিন্তু একবার রাস্তায় যদি নামে দোলাই খাইতে হবে, আর এই জুলাই বিপ্লব টিপ্লব সব মানুষ বুঝে নেবে বাংলাদেশে। এগুলি বলে লাভ নাই, ইন্ডিয়ার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাও করো, but then don't come হাত কসলা একটু ডিজেল দিয়েন মিয়া, একটু বিদ্যুৎ দিয়েন মিয়া, সরি যাও মামা। আসলে আসলে যেটা ঘটছে, বাংলাদেশে একটা বড় গ্রুপ তৈরি হয়ে গেছে, যেটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। তারা কেউই এই দুই দেশের কারোরই ভালো চায়। অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যেটা, এরা বাংলাদেশেও ভালো চায় না। এরা পুরোপুরি পাকিস্তানের বিরুদ্ধে, এবং ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় যে 10-15% মানুষ অ্যান্টি লিবারেশন ছিল, এই গ্রুপটাই এখনো এই গ্রুপটাই তারা এই যে ইউনূসের উসিলায় এখন তারা একটা পাওয়ারফুল সিচুয়েশনে চলে গেছে। তো আমার কাছে ঠিক বলছেন, কিন্তু আমি এদের কাছে একটাই প্রশ্ন রাখি, আমার কিন্তু পাকিস্তানেরও লোকজনের বিরুদ্ধে কিছু নেই। আমার পাকিস্তানে প্রচুর বন্ধু বান্ধব আছে, আমার এক্স বিবিসি কলিগ যারা উর্দু সার্ভিসে ছিল, যেহেতু আমি উর্দুটা ভালো বলি, আমি উর্দুতে ব্রডকাস্ট করতাম। আমার এক বাহিন আছে করাচির মেয়ে, এলিয়া হায়দার। ওই ঈদ এই যে আপনাদের লাস্ট যে ঈদটা গেল, কোরবানি ঈদ, এর আগে আমি বাহিন ঈদ মুবারক, আরে দাদা কেয়া ঈদ মুবারক, ঈদ কা দিন ভি গোস্ত নসিব নেই হোগা, মানে ঈদের দিনও গোস্ত কেনার কেন, ঈদের দিন গোস্ত কেন নসিব হবে না? 4,000 রুপিয়া গোস্ত কাটে, হোয়াট এভার, 4,000 রুপিয়া না কত, সে তার মধ্যে আমি যা হয়েছে যে মানে মানে অসম্ভব, মানে জিনিসপত্রের দাম অসম্ভব। দেখেন বাংলাদেশ কেন, কোন বাংলাদেশ স্বাধীন হচ্ছে থেকে বাংলাদেশ একটা জায়গায় আসছে। বাংলাদেশের আজকে ডলারের এগেইনস্টে বাংলাদেশ টাকার ভ্যালু 122, আর পাকিস্তানের টাকার ভ্যালু 279। ক্যান ইউ ইমাজিন? যেই পাকিস্তান মানে 1000 কিলোমিটার পিছনে পড়ে গেছে বাংলাদেশে,
জোর করে এখন দেশটাকে পাকিস্তান বানাতে, এদেরকে চাপকায় এদের চামড়া তুলে দেওয়া হচ্ছে, যে যেই পাকিস্তান ডুবতেছে আর কিছুদিন পর আরব সাগরের নিচে তলায় যাবে। এর সাধারণ পাকিস্তানিদের কোনো দোষ নেই, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, সব ঠিক আছে। এই হারামজাদা জেনারেল সাহেবরা কেন এদের নিজেদের আর্মির মাস্টারি রাখার জন্য ইন্ডিয়ার একটা থ্রেট, ইন্ডিয়ার সাথে। আপনি দেখেন একটা জিনিস আসেন ভাই, লক্ষ্য করে, পাকিস্তানের যেই বিচক্ষণ রাজনীতিবিদ ভারতের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করছে, তখনই কু হয়েছে। নওয়াজ শরীফ ইন্ডিয়ার সাথে আসা যাওয়া, বাজপেয়ী সাহেব নিজে লাহোরে গিয়ে বললেন পাকিস্তান হাকিকত হ্যায়, নওয়াজ শরীফ তাকে ওয়েলকাম করলো, সঙ্গে সঙ্গে পারভেজ মুশারফের কু। এখন দেখেন ইমরান খান যেহেতু ভারতে ক্রিকেট খেলছে, ভারতের মানুষ তাকে বিশাল মানে সাংঘাতিক রকম একটা সম্মান, সে ভারতকে হারাইছে যেদিন, সেদিনও বলছে যে हम लोग इंडिया को हरा दिया फिर भी हमारे लिए क्लैप होता है। হ্যাঁ, আর ইমরান খানের সাথে তো বলতে নাই, ইমরান সাহেব সুদর্শন পুরুষ, আমাদের অনেক নায়িকা টায়িকা অনেকে ইমরান খান নিয়ে অনেক লম্প জম্প, তার মধ্যে আর আমি গেলাম না, অনেক জানি টানি আমরা, যাই হোক আমাদের বঙ্গলরনাদেরও ব্যাপার ট্যাপার আছে, আমি জানি এটা। पॉइंट इज इमरान खान বলছিল এই জেনারেল সাহেব লোক বেকুফ হয়, হাম ইন্ডিয়া জানতে, ইন্ডিয়া ইজ নট এ এনিমি কান্ট্রি, ইন্ডিয়া উইল বি এ গুড ফ্রেন্ড উইথ পাকিস্তান। সঙ্গে সঙ্গে কুটু, এখন 2 বছর বেচারা তাকে জেলে রেখে দিচ্ছে। আজকে যারা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট ক্যাপ্টেনরা তাকে তার মানে মুক্তির দাবি জানাইছে, তার মধ্যে গাভাস্কার, কপিল দেব আসে না? যখন মাঠে খেলছে তখন তো জান লড়াই খেলছে, একজনের আরেকজনে গেছে। কিন্তু আমি ইন্টারভিউ দেখছি যে কপিল দেব বলছে ইমরান খান আমার থেকে অনেক বড় অলরাউন্ডার, ইমরান বলছেন এনি কপিল ভাই भी बहुत बड़ा ऑलराउंडर है। They have mutual respect, very good relation with each other. হ্যাঁ, ইমরান খান যখন প্রধানমন্ত্রী হলো, he invited all the top Indian players to his inaugural ceremony. এই নবজোৎ সিং সিদ্ধু টিদ্ধু গেছিল, কে যাইতে পারেনি, বাট গাভাস্কার, কপিল দেবের সাথে অসম্ভব ভালো সম্পর্ক ইমরান খান, এবং এরা সব দাবি করতেছে যে ওকে ছাড়ো, মুক্তি দাও। প্রশ্নটাই এখানে একটাই, there is nothing wrong with the people. এইখানে ওই পাকিস্তানের ওইখানে যেমন জেনারেল সাহেব কিছু ওই টাইপের রাজনীতিবিদ, হ্যাঁ কিছু হুজুর কোম্পানি, এখানেও তাই। বাংলাদেশও সেম, এই 10-15%, বাট দে আর দ্য নেসেসারি নুইসেন্স। বাংলাদেশের মানুষের উচিত হবে এদেরকে চিহ্নিত করে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা, তাহলে বাংলাদেশেরও মঙ্গল। ইন্ডিয়ান বাংলাদেশ, উই নিড ইচ আদার। ইন্ডিয়া নিডস বাংলাদেশ কেন? যে ভিতর দিয়ে একটা রাস্তা যদি হয়, নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যাক্সেস করতে সুবিধা হয়। আমাদের শিলিগুড়ি করিডোর আছে, সবই ঠিক আছে, চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নতি হচ্ছে, তাই জন্য কাল পরশু এখানে ঝামেলা হবে, ইন্ডিয়া বিপদে পড়বে একদম। যে ভাবতেছে এটা সে মূর্খের স্বর্গের রাজ্যে আছে। মিস্টার ডোভাল জাস্ট ভিজিটেড চায়না, খুব ভালো সম্পর্ক হচ্ছে চায়নার সাথে, এবং ব্রিক্স এর চাইনিজ প্রেসিডেন্ট আসবে। তারেক সাহেব সেখানে না আসলে শুধু আমাদের লোক ঘোষণা করবে তা না, চীনও ঘোষণা করবে, এটা যেন ওনার মাথায় থাকে। তো ওই যে 12টা প্রজেক্ট, ওই $9 বিলিয়ন টলার, এগুলি তখনই হবে যখন উনি ব্রিক্স এর সাথে যুক্ত হবেন, বাংলাদেশকে ব্রিক্সে যোগদান করাবেন। নাইলে রাশিয়া, চীন, রাশিয়ার তো রূপপুর আরো সব প্রজেক্ট আছে, এগুলি অনেক কনসিকুয়েন্স আছে, এগুলি আশা করি উনি বোঝেন। হ্যাঁ, কারণ খলিল সাহেব তো এটা ওনাকে বোঝাবেন না, খলিল সাহেব হচ্ছে আমেরিকার পেইড এজেন্ট, হি ইজ এ পেইড এজেন্ট অফ আমেরিকা। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অল হিজ প্রপার্টি এভরিথিং ইজ ইন আমেরিকা, হোয়াই শুড হি বি দ্য ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ? ইউনুস তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করছে, ইউনুস নিচে আমেরিকার দালাল নাম্বার 1, দালাল নাম্বার 2 ওনার, উনি লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট দরকার খলিল কাজ। ওয়াই শুড তারেক রহমান মেক দিস মিস্টেক? ওনার কি দেশের লোক নাই নাকি? এই যে মঈন খানের মতো লোকজন, মঈন খানকে এতদিনে মন্ত্রী করছে, ইজ এডুকেটেড ম্যান। মঈন খান, ফখরুল ভাইকে আছে রাষ্ট্রপতি করছে, ওসমান ফারুক, আরো লোকজন আছে। There are some educated people in PNP also. Why make this chap the foreign minister? Anyway, that is his choice. এইটুকু আমি আপনাকে ফাইনালি বলতে পারি যে ভারতের সাথে যে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, এটা জনাব ফজলুর রহমান, আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমি অনুষ্ঠানের শুরুতেই একটু দুঃখ ভারাক্রান্ত ভাবেই বলতে চাই যে আমাদের দেশে প্রফেসর ইউনূস সরকারের যে 18 মাস, অন্ধকার 18 মাস, এই 18 মাসের সময় তৌহিদি জনতা নামে একটা অপশক্তি দেশে তাণ্ডব চালিয়েছিল। তারা মাজার ভেঙেছে, শত শত মাজার ভেঙেছে, শত শত ওরস বন্ধ করেছে, তারপর নুরাল পাগলার মাজার থেকে তার মরদেহটা তুলে পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। সেই ভয়ঙ্কর তৌহিদি জনতা, এটা একটা আলাদা গোষ্ঠী, আলাদা গ্রুপ, আমাদের ধর্মের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তাদের কর্মকাণ্ডের ধারাবাহিকতা এখন নির্বাচিত সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার,
আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এই সময়ের কিছু ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি এই সপ্তাহের মধ্যেই একটি মাজারে ওরস বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইজ বন্ধ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হচ্ছে, সিনেমা প্রদর্শন বন্ধ হচ্ছে। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এই কালো শক্তির দৌরাত্ম্য আর কতদিন চলবে, কিভাবে ঠেকানো যায় এই কালো শক্তির দৌরাত্ম্য আপনার কাছে জানতে চাই। আপনি কালো শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং স্পষ্টবাদী মানুষ, আপনার কাছ থেকে আমরা আলোকবর্তিকা দিক নির্দেশনা জানতে চাই যে এই সব শক্তির কাছ থেকে রক্ষা পাওয়ার পথটা কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন, আজকে আমাদের মহান নবী আল্লাহর পিয়ারে হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল। এই দিনে আমি সমস্ত সেই ইমানদার মানুষদেরকে, বিশেষ করে যারা সুফিবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, বিশেষ করে যারা 12ই রবিউল আউয়ালকে আনন্দের দিন হিসাবে যারা পালন করেছেন এবং করে আসছেন, এবার যে বাধা দিয়েছিল, অসম্ভব ধরনের বাধার মুখেও যারা সবকিছুকে উপেক্ষা করে আজকে দেখলাম সারা বাংলাদেশে আরো ব্যাপকভাবে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এত খুশি হয়েছি যে ওই যে ওহাবিরা, সালাফিরা, এরা চরম ভাবে পরাজিত এবং পর্যুদস্ত হয়েছে এবং তারা যে মনে করে যে তারাই ইসলামের একমাত্র ভ্যানগার্ড এবং তারাই একমাত্র ইসলামের এজেন্ট, সোল এজেন্ট, আজকে প্রমাণিত হয়েছে। যে আমি বারবার বলি যে বাংলাদেশের সুন্নিয়াত এবং সুন্নি যে মুসলমান, মাজারপন্থী যে মুসলমান, সুফিবাদী যে মুসলমান, তারাই হলো বাংলাদেশের আসল মুসলমান এবং তাদের পক্ষেই কম পক্ষে 90% মুসলমান আছে। ছোটবেলা থেকে আমি দেখেছি, স্কুলে ভর্তি হইলে লিখতে হতো রিলিজিয়ান মুসলিম, সেক্ট সুন্নি। সেই যে অবস্থা, সেই অবস্থার উপরে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অপকর্ম এবং রাষ্ট্রীয় মদদে, বিশেষ করে সেই, আমি কি বলবো, উনাকে গালি দিলেও আমার নিজেরও খারাপ লাগে। সেই ইউনূস সাহেবের আমল থেকে যে খারাপ কাজগুলো হয়ে আসছিল মবের মাধ্যমে, এবং যেভাবে ইসলামের নামে ইসলাম বিরোধীরা ইসলাম ব্যবসায় নেমেছিল এবং তৌহিদি জনতার নামে যে অপরাধগুলো এখন পর্যন্ত তারা করে যাচ্ছে, এর বিচার একদিন হবেই। তবে আজকে আমি দেখলাম সারা দেশের ইমানদার মুসলমানরা সেই ঈদে মিলাদুন্নবী জীবনে রিস্ক নিয়ে পালন করেছে এবং সয়লাভ হয়ে গেছে রাস্তাঘাট। কাজে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং যারা পালন করছেন, আমি নিজেও পালন করেছি। আজকে সারা দিন আমি অন্য মুডেই ছিলাম, সেই মুডেই ছিলাম। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এক, দুই হলো এই যে সংস্কৃতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন, আমাদের চিরদিনের সেই গান, সেই নাটক, সেই যাত্রা, সেই লালন, সেই বাউল, সব কিছুকে যারা বন্ধ করে দিতে চায় তারা কারা? আমি এক জায়গাতে বলেছি যে সুর যদি এত খারাপ হতো তাহলে আমাদের মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ সুর ধরে পড়া হয় কেন? মৌলানা সাহেবরা, মৌলবী সাহেবরা সবাই ওয়াজ মাহফিলে গিয়ে সুর ধরে, এখন তো দেখি সবাই গান গায়ে গায়ে ওয়াজ করে, শুধু বাজনাটা লাগান না। কিন্তু এই বাজনাটা লাগানো যে অনেক সুন্দর, সেইটা বুঝেছিলেন সেই যিনি প্রথম ভারতবর্ষে ইসলামের জন্য যুদ্ধ করে পৃথিবীরাজকে পরাজিত করে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হলেন গরিবে নেওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি।
তিনি সেই সুরের সঙ্গে যন্ত্রের যে সমাবেশ করেছিলেন, সেটা আল্লাহর সঙ্গে মানুষের যে যোগাযোগ, তার বান্দার যে যোগাযোগ, সেই যোগাযোগটাকে অনেক বেশি ত্বরান্বিত করে বলে তিনি বলতেন, মানুষও তাই মনে করে। এবং দিস টাইম উইল কাম, যখন এই মৌলানা সাহেবরা একদিন বলতো মাইকে আজান দিলা হারাম, ছবি তোলা হারাম, রেডিও শোনা হারাম, টেলিভিশন সেন্টারে যাওয়া বেদাত, কত কিছু বলতো। এদের কথা কে শুনবো? এরা তো মধ্যযুগীয় বর্বরের মতো অন্ধকার যুগের কথা বলে। এরা একদিন বলবে পরিষ্কার ভাবে, সুরও সুন্দর, যন্ত্রও সুন্দর, বাজনাও সুন্দর, দুইটার মিলনে, মহামিলনে যে সুরের সৃষ্টি হয়, সেই সুরটা আমার ধারণা আমার সৃষ্টিকর্তাকে আরো বেশি আমার সৃষ্টিকর্তার কাছে আমাকে পৌঁছে দিতে সাহায্য করে। যারা, আমি বলেছি একটা বক্তৃতায়, সুর মানুষের জীবনের শ্রেষ্ঠ মানে শান্তির একটা উপাদান। সেই সুর যে পছন্দ করে না সে অসুর, কথাটা কিন্তু আমি বলছি। এটা মৌলানা সাহেবরা মনে করতে পারেন, তাদেরকে উপলক্ষ করে বলছি। অনেকে মনে করতে পারেন যারা গানের না, আমি তাদেরকে উপলক্ষ বলছি না, এটা বলছি তাদেরকে উপলক্ষ করে। যাদের ভিতরে, যারা কান থাকতে শুনে না, চোখ থাকতে দেখে না, মন থাকতে যারা বুঝে না, আমি তাদের কথা বলছি, যারা সুরকে বন্ধ করতে চায়। কিন্তু বাংলা এবং বাঙালি, আমরা মুক্তিযুদ্ধ করে যে দেশ স্বাধীন করছি, সেই দেশে আমি গণতন্ত্র, আমি আমার মানবাধিকার, আমি আমার সমস্ত আধুনিক জীবন যাত্রা, আমার সঙ্গীত, আমার অধিকার আমি পালন করব, আমার অধিকার আমি প্রয়োগ করব। এবং এই সমাজ আমাকে এই অধিকার দিয়েছে। শুধু সমাজ নয়, বাংলাদেশের রাজনীতির যে মূল বই, যাকে বলা হয় ৭২-এর সংবিধান, সেই সংবিধান যে আমাকে অধিকার দিয়েছে, আমি সংস্কৃতি, সাহিত্য, শিল্প, শিক্ষা, আমার সঙ্গীত, আমি সবকিছু আমার ইচ্ছা মতো মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করে পালন করতে পারবো। সেটা এই দেশে হবেই, কেউ এইসব বাধা দিতে পারবে না। আমি বলেছি, আমি এটা চ্যালেঞ্জ করলাম। যেমন আজকে আহলে সুন্নাতুল জামাত বা আজকে ঈদে মিলাদুন নবীকে বাধা দিয়ে পারে নাই, এই সব বর্বর মধ্যযুগীয় বর্বররা সঙ্গীতকে বাধা দিয়ে, সুরকে বাধা দিয়ে কোনোদিন তারা ঠেকাতে পারবে না। আমি এটা চ্যালেঞ্জ করে গেলাম। স্যার, এই পর্যায়ে আমি আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা, এইটা নষ্ট করার জন্য আমরা মনে করি যে কোনো একটা শক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানকে মানে মিসগাইড করছে কিনা। মানে জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে চায়নার সাথে সম্পর্ক রাখছেন, আমেরিকার সঙ্গে রাখছেন, ভারতের সঙ্গেও তিনি ভারতের প্রতি আক্রমণাত্মক কোনো কথা বলেন না ডক্টর ইউনূসের মতো, বা মন্ত্রীরাও কোনো কথা বলছে না। কিন্তু ওনার ভারত সফরটা নিয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভূমিকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের মতো লোক এখনো রয়েছেন, যে খলিলুর রহমানের প্রকাশ্য সমালোচনা করেছেন। 1 বছর আগেই রিজভী আহমেদ সহ, সালাউদ্দিন আহমেদ সহ ওনারা সমালোচনা করেছেন। তিনি সামলাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, এখন আবার হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কোথায় যেন একটা টানা পড়েন, মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে কেউ 1 পা আগালে 2 পা পিছিয়ে দিচ্ছে কিনা। ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি কেউ আড়াল থেকে নষ্ট করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে? আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি, আমি এখন পর্যন্ত বুঝলাম না, খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমি ওনাকে এখন পর্যন্ত চিনি না। উনি কে বা কি আমি অতটা জানিও না। এখন উনি আমার দল বা আমার নেতা জনাব, আমাদের নেতা জনাব তারেক রহমান ওনাকে তার মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী করেছে, আমার তো কিছু বলার নাই। কিন্তু একটা জিনিস আমার বলার আছে, উনি কিন্তু ইউনূস সাহেবেরও সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, ইত্যাদি ইত্যাদি। উনি কি আমার বুঝার সুযোগ হয় নাই, যেহেতু ওনার সঙ্গে আমার ওইভাবে পরিচয় হয় নাই। তবে অনেকেই মনে করে যে বিএনপিতে রাষ্ট্রপতি যেমন নিজের দলের অভিজ্ঞ লোককে বানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীও যদি নিজের দলের, সেই বিএনপি এত দরিদ্র, রাজনৈতিক ভাবে এত দরিদ্র সংগঠন না যে বিএনপির নিজের একজন পররাষ্ট্রমন্ত্রী পাওয়া যাবে না, এটা খলিল সাহেবকে দিতে হবে।
খলিল সাহেব কোত্থেকে আসছে না আসছে এটা আমি জানি না, অনেকে অনেক কিছু মনে করে, আমি সেটা বলতেও চাই না। আর পরের যে প্রতিমন্ত্রী দুইজন, একজন প্রতিমন্ত্রী ছিলেন জনাব ওবায়দুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও নেতা ছিলেন, অনেক বড় নেতা ছিলেন, পরবর্তী সময়ে বিএনপি মহাসচিব ছিলেন, তার কন্যা, তিনি একজন প্রতিমন্ত্রী। উনি আমার মেয়ের মতো, তাকে আমি দেখলেই মা ডাকি। আরেকজন বয়সে আরো ছোট, তাকেও আমি চিনি না, উনি নাকি লন্ডন থেকে আইছে, আমি তাকে চিনি না, খালি নামটা শুনছি উনি অমুক। এরা অনেক ভাগ্যবান মানুষ। তবে একটা কথা বলি, পররাষ্ট্রনীতি সম্পর্কে কথা বলতে হলে যে যত কথাই বলুক, সেই কথাটা এটা একটা ডিসিশনের মাধ্যমেই বলা উচিত। এবং আমাদের নেতা এত বেশি সম্মান দেন দলকে এবং দলের সিদ্ধান্তকে এবং আমাদের মুরব্বীদেরকে, আমার বিশ্বাস এই দেশে কোন চুক্তি, কারো সঙ্গে জুটে যাওয়া, ওই কোন যুদ্ধ জুটে যাওয়া, এগুলো আমরা দেখতাম সেন্টো সিয়াটু, ওইগুলো অনেক আগের ব্যাপার, 56-57 সনের ব্যাপার। এগুলো হয়েছে। এই পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিগুলো ছোট ছোট দেশগুলোকে তাদের পুতুল বানানোর জন্য অনেক সময় সাথে নেওয়ার চেষ্টা করে, সমর্থন বাড়ানোর জন্য, হাত তোলার জন্য। আমি মনে করি না, আমার ব্যক্তিগত অভিমত এটা, জানি না দল কি করবে, প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেবে, তবে এই ধরনের কোন জোটে যাওয়া আমার মনে হয় না বাংলাদেশের জন্য উচিত হবে। এটা আমার মনে হয় না, কারণ অমুকের বিরুদ্ধে অমুক জোট, অমুকের বিরুদ্ধে তমুকের জোট, এটা আমার গিয়া দরকার কি? আমি তো হইলাম, আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী হলো ফ্রেন্ডশিপ টু অল, মেলাইস টু না, সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এই জায়গাটাতেই বাংলাদেশ থাকবে আমি বলে মনে করি। কারণ জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেইটুক চিন্তা উনি নিশ্চয়ই করবেন এবং এই অভিজ্ঞতা বা এই জ্ঞানও তার আছে। বাংলাদেশ পট করে একটা জায়গাতে চলে যাবেন যেমন তা না। আর সম্পর্কের ব্যাপারে পৃথিবী বদল হতে পারে যতদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত না হয়েছে। বন্ধু বদল হইতে পারে, স্ত্রী বদল হইতে পারে, অনেক কিছু বদল হইতে পারে, কিন্তু প্রতিবেশী বদল হয় না। আর ভৌগোলিক যে প্রতিবেশী যারা আছে, ইন্ডিয়া, তারা তো আমাদের সঙ্গে হবে না। কিয়ামত না হইলে পরে আমাদের পাশ থেকে সরে যাওয়ার কথা নয়, তারা 3 দিকে আসে। আমি মনে করি দোষ ত্রুটি সবকিছু সহ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাই উচিত। কিভাবে থাকবে এটা আমাদের সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত করবে, নিশ্চয়ই ওনারা ঠিক করবেন। কিন্তু এইটা হতেই হবে, যদি বাংলাদেশকে শান্তিতে থাকতে হয়, বাংলাদেশে উন্নয়ন করতে হয়, ভারতের সঙ্গে সম্পর্ক থাকাটা প্রয়োজন। এবং সেই সম্পর্কটা হলো সুসম্পর্ক। কারণ সমস্যাটাও আমাদের ভারতের সঙ্গে, আমাদের সমস্যা তো চীনের সঙ্গে হবে না, কারণ চীনের সঙ্গে আমার বর্ডার নাই। আমার সমস্যা এমনকি নেপালের সাথেও হবে না, শ্রীলঙ্কার সাথেও হবে না, আমেরিকার সাথে তো নয়, তারা অনেক দূরে। আমার সাথে যেহেতু ভারতের বর্ডার আছে, কাজে পানি যখন এই সমস্যা আসবে তার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। যখন বিএসএফ বিডিআর এর বা এখন যখন লাগবে, গন্ডগোল লাগবে, তখন সমস্যাটা আমার যে বর্ডার আমার সঙ্গে, তার সঙ্গে তো আমার যুদ্ধই সবসময় একটা কঠিন ব্যাপার থাকবে, মনোভাব থাকবে, মনোমালিন্য থাকবে। আমেরিকার যেমন মেক্সিকোর সঙ্গে থাকে, কানাডার সঙ্গে থাকে, পাকিস্তান এখন আরেকটা দেশ আফগানিস্তান, দুইটাই মুসলমানের দেশ, কিন্তু প্রত্যেক দিন বর্ডারে গোলাগুলি হয়। এইটা কিন্তু এর জন্য এইটা করা ঠিক হবে না যে অমুকের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়া ভারতের সঙ্গে আমাকে শত্রুতা করতে হবে, এইটা করা কিছুতেই ঠিক হবে না। আমি এটা মনে করি সারা পৃথিবীর সাথে বন্ধুত্ব থাকুক, কিন্তু ভারতের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব থাকতে হবে। কারণ যেহেতু প্রতিবেশী, আমি চেঞ্জ করতে পারবো, সেই বন্ধুত্বটা থাকতে হবে। এবং সেই বন্ধুত্বটা থাকতে হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। আমি বিশ্বাস করি বিএনপি পারস্পরিক মর্যাদার ভিত্তিতে একটা বন্ধুত্ব ভারতের সঙ্গে রাখবে। কথাটা খুব ফজলুর রহমান, একটা বিষয় তুলে ধরি আপনার সামনে। রংপুরে একটা খুব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুরো একটা পরিবারকে, সনাতন ধর্মাবলম্বী একটা পরিবারকে নিঃশেষ করে দেওয়া হয়েছে।
আমি আজকে দেখলাম সনাতন ধর্মাবলম্বী নেতা যারা আছেন ঢাকায় তারাও প্রশ্ন তুলছেন যে এরকম একটা পুরো ঘটনাটার মধ্যে একটা পরিকল্পনার আন্দাজ পাওয়া যায়। আগে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, পাশের মন্দিরে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে দুইটা ছেলে একেবারেই হ্যাংলা পাতলা দুইটা ছেলে 4 জন মানুষকে এভাবে শেষ করলো। আরো ভেতরে অনেক তথ্য বেরোচ্ছে যেগুলো অসামঞ্জস্যপূর্ণ। মানে মানুষের মধ্যে কোথায় যেন একটা দ্বিধা তৈরি হচ্ছে যে পুলিশ যে বক্তব্যটা দিচ্ছে এই বক্তব্যটা কতটুকু সত্য। এবং এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে বাংলাদেশের মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠীর একটা আস্ফালনের যোগসূত্র কেউ কেউ আন্দাজ করছে। আপনার কাছে কি মনে হয় এবং এই ঘটনাটা কি কতদূর আরো ডেপথ পরিকল্পনা থাকা তদন্ত হওয়া উচিত কিনা? কারণ আমরা এখনো কোনো ডিএনএ টেস্টের কোনো রিপোর্ট পাই নাই, ফরেনসিক রিপোর্ট পাই নাই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টা একটু জানতে চাই। শুনেন, আমি শুধু ফজলুর রহমান এমপি এইটা না, রাজনীতিবিদ শুধু এইটা না, আমি কিন্তু একজন আইনজীবী এবং আমি কিন্তু ক্রিমিনাল সাইডের আইনজীবী করি। আমি মার্ডার কেস, যাবজ্জীবন কেস, ফাঁসির কেস, খালাস করি, বহাল থাকে, সবকিছু করি। কাজেই আমি কাগজটা হাতে নিলে বা ঘটনাটা শুনলেই বুঝতে পারি যে এটার ভিতরে কি আছে, রহস্যটা কি। এই কেসটা খালাস পাবে না এই কেসটা যাবজ্জীবন হবে না ফাঁসি হবে, এটা আমি বুঝতে পারি মার্ডার কেস হইলে পড়ে, কারণ আমি একজন আইনজীবী। সে আইনজীবী হিসাবে একটা কথা বলি, যেভাবে দেখলাম আইনজীবী হিসাবে বলবো এই প্রসেসে এত দ্রুত সুপারসনিক গতিতে এত উপরের অফিসাররা কথা বলে ফেলানো এবং সিদ্ধান্তে পৌঁছে যাওয়া এমন একটা ঘটনা, যে ঘটনাটা দেখলে পরে মানুষ হিসাবে বিবেক এমন ভাবে দংশন করে যে তার কোনো সীমা নাই। মানে মনে হয় চোখ তুমি অন্ধ হয়ে যাও, বিবেক তুমি বন্ধ হয়ে যাও। এই ধরনের ঘটনা কি একটা দেশে ঘটতে পারে? একটা দেশের মানুষ করতে পারে? কে করছে আমি জানি না, কিন্তু এত দ্রুত যে কথাগুলো বলা হয়েছে এইটা আমি কেন জানি, আমি আইনজীবী হিসাবে বললাম এটা আমি বিশ্বাস করলাম না। আমার বিশ্বাসের মধ্যে কেন জানি বিষয়টা আসতে চায় না। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব বাংলাদেশ এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা ইমেজ আছে সেই ইমেজটাকে বাঁচানোর জন্য দ্রুত এটা সঠিক তদন্ত করা হোক। এবং আমার ধারণা সঠিক তদন্ত করলে ভিন্ন কিছু বের হয়ে আসতে পারে। তবে যেভাবে ঘটনাটা দেখানো হয়েছে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই, কোনো কারণেই বিশ্বাসযোগ্য মনে হয় না, এটা আমার মনে হয়। আর এই ধরনের ঘটনা আল্লাহ যদি থাকে, হিন্দুদের ভগবান যদি থাকে, ধর্ম যদি থাকে, মনুষ্যত্ব যদি থাকে, এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটা উচিত নয়। খালি মৃত্যু মৃত্যু মৃত্যু, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, শিশু ধর্ষণ, বলৎকার, মসজিদের ভিতরে ধর্ষণ, মাদ্রাসার ভিতরে বলৎকার, এইগুলো আল্লাহ তুমি বন্ধ করো। এটা আল্লাহর কাছে আমি ভানা চাইতেছি যে আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্ত করো, এই জাতিকে মুক্ত করো। আমি আর এইসব বলতে পারি না, অনেকেই মনে কষ্ট পাইতে পারেন, কিন্তু আমি আমার বিবেকের তাড়নায় বলতেছি যদি না বলি তাহলে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। এইসব বন্ধ হওয়া উচিত। যেসব মানুষকে দেখলে মনে হয় ফেরেশতার সঙ্গে দেখা হয়েছে, তার যখন ডায়েরিটা আমি খুলি, তার যখন পত্রিকায় ব্যবহারটা দেখি, তার হোটেলে যখন তার অভ্যাসটা দেখি, তখন আমার মনে হয় এইটা দেশ হওয়া উচিত না, এইটা দেশ হওয়া উচিত না, এটা বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। এবং এটা বন্ধ না হইলে এই দেশে মনুষ্যত্ব থাকবে না, সমাজ থাকবে না। কাজে খুব কঠিন ভাবে রংপুরের ব্যাপারটা, যে গণপতি চক্রবর্তী বাবুর পরিবারের ব্যাপারটা দেখা উচিত। আমি সেই পরিবারের প্রতি সমবেদনা কাকে জানাবো? সবাইকে তো মেরে ফেলছে। তবে যারা এই ঘটনাকে যারা
আমি সবার সঙ্গে একমত হয়ে বলতেছি, ঘটনাটা খুব খতিয়ে দেখা উচিত, অনেক গভীর থেকে ঘটনাটা কি ঘটেছে, এটা আমি মনে করি। স্যার, আমি সবশেষ একটা প্রসঙ্গ দিয়ে শেষ করব। রাজনীতিতে একটা ইস্যু আছে এখন, সেটা হলো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের যে ঘোষণা দিয়েছে বা ফিরে আসার যে ঘোষণা দিয়েছে, দেশে আসতে চান তিনি ডিসেম্বরে। আমরা নানান রকম তথ্য পাই, ইন্ডিয়াতে সাংবাদিকরা যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, কথা হয়, তারা জানাচ্ছেন যে তিনি আসার সময় বিশাল এক সমারোহ তৈরি হবে, 20টা ফ্লাইট তারা রিজার্ভ করছে, বুকিং দিচ্ছে, 200 ইন্টারন্যাশনাল মিডিয়া আসবে। আমার কথা হলো যে ডিসেম্বরে ওই সময়টায় বাংলাদেশ সরকারের তখন 1 বছরও পূর্ণ হবে না, নতুন সরকারের। তো সরকারের জন্য আওয়ামী লীগ তো এমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই যে একটা গণ আন্দোলন শুরু হয়ে গেছে, একটা গণবিক্ষোভ চলছে, এমন কোনো সিচুয়েশন তৈরি হয় নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ফিরে আসার ঘোষণাটা আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন, এবং এতে করে দেশের ইন্টারনাল পরিস্থিতি কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা আমি বহুবার বহু বক্তব্যে বলছি, এখনো বলি, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির উপরে নির্ভর করে এবং তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এটা বাংলাদেশের সাবজেক্টিভ কন্ডিশন এবং সারা পৃথিবীর অবজেক্টিভ কন্ডিশনের উপরে নির্ভর করে। এবং আমার ধারণা যে যদি শেখ হাসিনাকে ফিরে আসতে হয়, দুইটার সমন্বয় হইতে হবে। সেই দুইটার সমন্বয় যেদিন হবে সেদিন তিনি ফিরে আসবেন। আজকের মতো অবস্থায় যদি থাকে, যে অবস্থায় তারা ফিরে আসার ঘোষণা দেন, এই অবস্থার যদি পরিবর্তন না হয় বা কোনো কারণে যদি আওয়ামী লীগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয়, তাহলে এই অবস্থাতে তাদের আশাটা বাস্তবতা আছে বলে আমি মনে করি না। কিন্তু এটাও আমি মনে করি যে অবজেক্টিভ কন্ডিশনটা যদি এরকম হয় যে শেখ হাসিনা আসার মতো পরিবেশ তারা সৃষ্টি করতে পারে, আসতেও পারে, এটা আমি বলতে পারবো না, না কোনদিন আসতে পারবে না। তবে এইটাও ঠিক, কোন রাজনৈতিক দলকে সারা জীবনের জন্য বন্ধ করে রাখা যাবে না, এটা ঠিক, আমি বলে দিলাম। আমি বহুত দেখছি এগুলো। কোন রাজনৈতিক দলকে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে রাখা যাবে না, কোনো না কোনো ভাবে তারা ফিরবে, এটা আমি জানি। দিস টাইম উইল কাম, এবং না আসলে বোঝা যাবে না ইতিহাসের গতি ভিন্ন দিকে যাচ্ছে। সারা জীবন কোন দল নিষিদ্ধ থাকবে না। এবং যেদিন শেখ হাসিনা আসবেন, যে দিয়ে ঘোষণা দিচ্ছেন যে ডিসেম্বর মাসে, আমি টাইম দিয়ে বলতে পারবো না, আমি কিছুতেই টাইম মানবো না, কিন্তু পরিবেশ সৃষ্টি করতে হবে সাবজেক্টিভলি শেখ হাসিনা এবং তার দলের যদি পারে, আর আন্তর্জাতিক শক্তি অবজেক্টিভ কন্ডিশন যদি